Obviously, it's a shame for cricket. মুস্তাফিজের বিরুদ্ধে কোনো মামলা আছে ইন্ডিয়ায়? রাজনীতি আসলে স্পোর্টসের সঙ্গে মেলানো উচিত না, কিন্তু এদের তো অনিশ্চয়তা। এটার একটু প্রসেসটা আমার বলা দরকার। এই বক্তব্যটা তো শশী থারুর। তাকে কেউ কেউ বললো যে না, তাকে আসতে দেওয়া যাবে না। মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার। মোস্তাফিজুর রহমান বলে যত সহজে নেওয়া গেল, লিটন কুমার দাস কিংবা সৌম্য সরকার হলে তখনও কি এই সিদ্ধান্ত এইভাবে নেওয়া হতো? শেষ পর্যন্ত মানে শঙ্কাটাই সত্যি হলো। শঙ্কা মানে কি, বিষয়টা একটা মনে হচ্ছিল আউটসাইড নয়েজ, কিন্তু সেটাই আসলে যে শেষ পর্যন্ত এতটা প্রবলভাবে ক্রিকেটে আঘাত করবে। মানে আমরা বলি না যে রাজনীতি আসলে স্পোর্টসের সঙ্গে মেলানো উচিত না, কিন্তু সেই ঘটনারই একটা আমরা এক্সাম্পল আমরা দেখলাম চোখের সামনে। মোস্তাফিজুর রহমানকে কিছু গ্রুপ বা কেউ কেউ বলছিলেন তার বিরুদ্ধে নানান রকম সোশ্যাল মিডিয়ায় আমরা কথা দেখছিলাম, সেখান থেকে মেইন স্ট্রিম মিডিয়া আসতে শুরু করে এবং সেখান থেকে এত বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই এবং ভারতীয় সরকার যে শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলছেন না, যেটা অ্যাকচুয়ালি অবভিয়াসলি ইটস আ শেম ফর ক্রিকেট। এবং এটা নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে। আমার সঙ্গে আজকে মির ভার্সেস মির, আজকে আমরা আরও একবার শুরু করছি মোস্তাফিজ দিয়ে, কারণ এই দলটা মোস্তাফিজকে নিয়ে সামনে ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যাবে। বিশ্বকাপের দলটা কেমন হবে আমরা সেই আলাপে যাবো। তার আগে এই মুহূর্তের যে গরম খবর, মোস্তাফিজুর রহমান নেই। মির রহমান মাসুদ, আপনিও এটা ফলো করছেন। আমার কাছে মনে হয় মুস্তাফিজ ইস্যুটাকে যদি আমরা একটু পিছনে রেখে আমরা যদি এই আলোচনাটা করি, বাংলাদেশেরই যেহেতু একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতেই তাদের এত শঙ্কা এবং সবকিছু মিলিয়ে তাদের এত অনিশ্চয়তা, বাংলাদেশেরই কি বিশ্বকাপ খেলতে 2026-এর ফেব্রুয়ারিতে যে বিশ্বকাপটা হবে ভারতে যাওয়া উচিত হবে, নাকি পাকিস্তানের মতো হাইব্রিড একটা মডেলে বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে যাবে? এই আলোচনাটাও এখন উঠছে। এটাও কিন্তু আসলে আমরা এখানে বলছি বিকজ সোশ্যাল মিডিয়া এখন এই আলোচনা দেখছে। আর যেহেতু সোশ্যাল মিডিয়া এখন নিয়ন্ত্রণ করছে, সোশ্যাল মিডিয়ায় কেউ একটা হেট স্পিচ ছড়ালেই তার নিরাপত্তা নিয়ে শঙ্কা জেগে ওঠে এবং আইপিএল বা কলকাতার মতো একটা ফ্র্যাঞ্চাইজি তাদেরকে বিসিসিআই, আচ্ছা এটার একটু প্রসেসটা আমার বলা দরকার। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথমত অকশনে কিন্তু বাংলাদেশের 7 জন প্লেয়ার ছিল এবং অকশন লিস্টটা বিসিসিআই এটা বা আইপিএল গভর্নিং কাউন্সিল তারাই ঠিক করে। কিন্তু কোনো ক্রিকেটার এখানে খেলতে পারবে কি পারবে না সেটার জন্য তাদের আসলে গভর্নমেন্ট থেকে একটাও তো কি বলে গ্রিন সিগন্যাল তো লাগে যে তাকে অ্যালাউ করো বা করো না। এবং শেষ পর্যন্ত ভারতীয় সরকার তারা জানিয়েছে যে না, তোমরা মোস্তাফিজকে ছেড়ে দাও। এটা বিসিসিআইকে বলতে বলেছে। বিসিসিআই আইপিএল কলকাতাকে জানিয়েছে এবং কলকাতা সেটা ছেড়ে দিয়েছে। এখন এই প্রশ্ন যেরকম আছে, ঠিক একইভাবে খুব অদ্ভুত কিছু প্রশ্ন উঠছে আরও, সেটা ভারতের মধ্যে থেকে শশী থারুর, বিখ্যাত রাজনীতি কংগ্রেসের, তিনি একটা প্রশ্ন করেছেন যে আচ্ছা এই সিদ্ধান্তটা কি মোস্তাফিজুর রহমান বলে যত সহজে নেওয়া গেল, লিটন কুমার দাস কিংবা সৌম্য সরকার হলে তখনও কি এই সিদ্ধান্ত এইভাবে নেওয়া হতো? মানে তখন কি রিলিজিয়নটা আসলে একটা ম্যাটার হয়ে যেত? মানে আমরা খুব স্পেসিফিক করে বলছি, এই বক্তব্যটাতে শশী থারুর তার একটা টুইটে কিন্তু তিনি প্রশ্নটা তুলেছেন এইভাবে যে এই সেম ঘটনা যদি অন্য ধর্মের কেউ হতো সেই ক্ষেত্রে একইভাবে ডিল করা হতো কিনা। এই সব নিয়ে যে আমরা কথা বলছি না, এটা খুবই প্যাথেটিক। আমরা আসলে খেলা নিয়ে কথা বলছি এবং সেখানে এই সমস্ত মানে আমি যদি পুরো ঘটনাটা একটু মানে পিছনে ফিরে যাই, যেমন নিলাম যেদিন হলো সেদিন আমি তো টুইট এক্স প্ল্যাটফর্মটা ফলো করি, সেদিন দেখলাম যে ভারতীয় কেউ কেউ লিখছিলেন যে মুস্তাফিজুর রহমানের মতো কোট আনকোট জিহাদিস্টকে শাহরুখ খান এবং মমতা ব্যানার্জির মতো মানুষেরা নিয়ে এসে ফান্ডিং করছে কেন, এই ধরনের প্রশ্ন এসেছে। শাহরুখকে গাদ্দার বলা হচ্ছে, শাহরুখকে ক্ষমা চাইতে বলা হচ্ছে, মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার জন্য। যদি একটু মানে এটার একটু গভীরে যেতে চাই, ধরেন বাংলাদেশ প্রেক্ষাপট, বাংলাদেশে ধরেন নীলফামারী একটা জেলা, সেই জেলার কোনো একজন ধর্মীয় নেতা, কোন ধর্মের সেটা ফ্যাক্টর না, কোনো একজন ধর্মীয় নেতা যদি বলে আজকে বাদে কালকে যে বিরাট কোহলি বাংলাদেশে আসতে পারবে না বা লিওনেল মেসি বাংলাদেশে আসতে পারবে না, আমরা কি একইভাবে রিয়াক্ট করব? আচ্ছা, এই জায়গাটা এই প্রশ্ন কথাটা উঠছে কেন, এটার খুব ভালো এক্সাম্পল বরং নীলফামারী কাউকে না দিয়ে লেটস টক অ্যাবাউট আওয়ার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাথলেট ইন বাংলাদেশ হিস্ট্রি, সাকিব আল হাসান। তাকে কেউ কেউ বললো যে না, তাকে আসতে দেওয়া যাবে না বা সে আসলে তাকে বিচারের মুখোমুখি করা হবে। এখানে আমরা একটু মির ভার্সেস মিরের টোনে ফেরত যেতে পারি, কারণ সাকিবের বিরুদ্ধে মামলা আছে। মুস্তাফিজের বিরুদ্ধে কোনো মামলা আছে ইন্ডিয়ায়? না, হত্যা মামলা আছে, হত্যা মামলা। সাকিবের বিরুদ্ধে মামলা আছে, যদিও সেই মামলার গ্রাউন্ড নিয়ে কথা হতে পারে, কিন্তু হ্যাঁ মামলা আছে, দ্যাটস ট্রু। বাট এগেইন আমার মনে হয় এটাও মোর পলিটিক্যালি মোটিভেটেড। মুস্তাফিজ কি ইন্ডিয়ায় কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল? না, একদমই না। বা মুস্তাফিজকে নিজে যে অভিযোগ বারবারই তোলা হয়েছে ময়মনসিংহে সিং এ যে দীপচন্দ্র দাসের একজন মাইনরিটির, এটা নিয়ে কিন্তু শশী থারুর দারুণ একটা কথা বলেছেন যে মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, তিনি কখনো হেট মঙ্গারিং করেননি, তিনি কখনো কোথাও এটা নিয়ে পোস্ট দেননি, তিনি কোনো পোস্টে ধর্মীয় কোনো কিছু লেখেন না, তো তাকে নিয়ে কেন প্রশ্ন? এর কারণটা হচ্ছে তিনি ব্যাখ্যা করেছেন, যেটা হচ্ছে এরকম যে ক্রিকেট এবং ক্রিকেটার হচ্ছে সফট টার্গেট, ইজি টু মানে লাইমলাইটেও থাকা যায় এবং তুমি খুব ইজিলি এটাকে অ্যাপ্লাই করতে পারো। এই যে দেখেন, সেই দেশেরই কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বাংলাদেশের একটা ফরমাল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর
জানাজা প্রোগ্রামে এক্স্যাক্টলি জয়শঙ্কর এসেছেন, রাজনাথ সিং রিসেন্টলি দিল্লি হাই কমিশনে ভিজিট করেছেন, এই দিল্লি হাই কমিশন ঘিরে কত আলোচনা হলো, মানে তারা সব পলিটিক্যালি সবকিছু চলছে, স্পোর্টস এসে বন্ধ করে দেওয়া হচ্ছে, কি অদ্ভুত। তার মানেটা কি, সামনে কি ভারত, মানে আমি রেসপেক্ট রেখে বলছি, বাংলাদেশের সঙ্গে ম্যাচেও কি হ্যান্ডশেক করবে না, এই প্রশ্ন তো উঠতে পারে। বাংলাদেশ কি তাহলে হাইব্রিড মডেলে চলে যাবে? আমার যতদূর মনে পড়ে অলরেডি এই ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ভারতের মেয়েদের হারমনপ্রীত কৌর, that was the heat of the moment obviously, খুবই বাট ঘটনা কিন্তু আছে সো ওই খেলাতে কিন্তু বেশ একটা অতি হাই ভোল্টেজ একটা ব্যাপার চলে এসেছিল। বাট এগেইন আমার মনে হয় যে আমরা মির ভার্সেস মিরে আসলে যেটা, এই আলোচনাটা আমরা খুব বেশি লম্বা করবো না, কারণ এটা নিয়ে আলাপে অলরেডি আপনারা দেখবেন অনেক রকম আলাপ হচ্ছে, মির রাহান মাসুদেরও আলাপ আছে, সো সেখানে আসলে পুরো বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা খুবই মানে দুঃখজনক, এই শব্দটাই ব্যবহার করতে পারি আমি, যে রাজনীতির প্রভাব সরাসরি আগের আলাপে যাই, যদি আমরা এখন যদি বলি ভারতের সাথে পাকিস্তানের যে সম্পর্ক, সেই সম্পর্কের বেসিসে 2008 সালের পরে পাকিস্তানের কোনো ক্রিকেটার আইপিএল আর কখনো খেলেনি। এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, জিনিসটা আসলে পলিটিক্যাল, এবং একই সাথে জিনিসটা আসলে কিছু জায়গায় হাস্যকর। পাকিস্তানেরই একজন ক্রিকেটার আবার কিংস ইলেভেন পাঞ্জাবে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে খেলেছেন, তখন সমস্যা হয়নি, আজহার মাহমুদ। এবং আমি বলি এই আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো এখন সারা দুনিয়াতে দল আছে, আইএল টি20 দেখবেন মুম্বাই এমিরেটস খেলে, এসএ টি20 পাল মুম্বাই আছে, এবং সেখানেই পাকিস্তানি ক্রিকেটাররা খেলছেন, মানে এর চেয়ে বড় কন্ট্রাডিক্টরি বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটাই বলে হয়। হ্যাঁ, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই আইপিএলে কিন্তু মানে আপনি দেখাচ্ছিলেন শো এর আগে মুতিয়া মুরলী ধরেন একবার যে শ্রীলঙ্কার তামিলনাড়ু ইস্যুতে 2013 অথবা 14 সালে একবার খেলতে পারেন, 2013 হ্যাঁ। সো মুতিয়া মুরলীধরন কিন্তু অনেক বড় ক্যারেক্টার, মুস্তাফিজুর রহমান হয়তো অত বড় ক্যারেক্টার না, মুতিয়া মুরলীধরনের মতো লিজেন্ডকে তারা একটা মৌসুম আইপিএল এর সুযোগ দিতে পারেনি। এবং এমন অনেকে বলছে, মানে সোশ্যাল মিডিয়ার ভাষ্যে, যে শেখ হাসিনার যে সরকার ছিল সেটার পতনের পরে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটার বেসিসে মুস্তাফিজুর রহমানের এই সিদ্ধান্ত হয়েছে, যেটা কিনা একদমই ট্রু না। কারণ হচ্ছে গত মৌসুম কিন্তু 2025-এ হয়েছে, সেখানে কিন্তু মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ইনফ্যাক্ট এই সিজনে তিনি দিল্লিতে যেতে পারতেন যদি দিল্লির কাছে টাকা থাকতো, আমি প্রিটি শিওর দিল্লি যেভাবে বিট করছিল ওরা আসলে ওকে পেতে চাইতো। বাট মুশকিল হচ্ছে যে মানে মুস্তাফিজকে আইপিএল থেকে ড্রপ করার, এইটার আসলে কোনো লজিকে এটাকে আপনি দাঁড় করাতে পারবেন না, মানে কোনো ক্রিকেটীয় লজিক এটার পিছনে নেই। এবং যে পলিটিক্যাল লজিকটাও আরও পলিটিশিয়ানরা, আমরা শশী থারুরের কথা বলছি, বাট এরকম আরও অনেক সেখানকার বুদ্ধিজীবীরা বা কলামিস্টরা তারা কিন্তু লিখছেন এটা। বাংলাদেশের এখন কি উচিত হবে? ধরেন বাংলাদেশের এখনো অফিসিয়ালি কোনো বক্তব্য আসেনি, কিন্তু বাংলাদেশের হয়তো বা সামনে স্পোর্টসের সাথে জড়িত একজন ব্যক্তিত্ব আমিনুল হক ফুটবলের এখন তিনি সাবেক অধিনায়ক ফুটবল টিমের এবং ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার ইন বাংলাদেশ, তিনি বলেছেন যে বাংলাদেশের উচিত বিশ্বকাপ নিয়ে ভাবা, শ্রীলঙ্কায় খেলা যায় কিনা এই ধরনের প্রশ্ন সাংবাদিকরা করেছেন, সেই কথার বিপরীতে তিনি এটা বলেছেন। এবং বাংলাদেশ যদি শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপটা খেলার সিদ্ধান্ত নেয় বা বলতে পারে একটু গার্ড যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাখে, সেই ক্ষেত্রে কি সম্পর্কটা আরো ডিটেরিয়রেট করবে না? অবভিয়াসলি, এবং অলরেডি হচ্ছে, এই আলোচনাটা ওঠাটাই মানেই হচ্ছে আমরা এখন খুব টেনশনের মধ্যে আছি। এবং আমি এইটারও আসলে ঠিক পক্ষে না রায়হান, আমার মনে হয় যে মানে তাহলে আবার তাদের সাথে আমাদের পার্থক্যটা কি থাকলো? সো মানে এইটা করলে না দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং যেটা ভারত এখন যেটা করছে, নিজেদেরকে একঘরে করে ফেলছে, অন্য কাউকে আসতে দেবে না, খেলতে দেবে না, অমুকের সাথে হাত মিলাবে না, মানে এই ধরনের ঘটনা কিন্তু ভারতে নতুন না। আমি যদি আপনাকে একটু ঐতিহাসিক প্রেক্ষাপট ধরে বলি, 1996 সালের সেমিফাইনালে ভারত যখন হেরে যাচ্ছিল শ্রীলঙ্কার কাছে, তখন সেই মাঠে খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং দর্শকরা গ্যালারিতে মানে একদম তুলকালাম ব্যবস্থা করে খেলা বন্ধ করে দিয়েছিল। সেই সময়ই পাকিস্তানের বিপক্ষে একটা সিরিজের সময় শিবসেনা সদস্যরা, ভারতের একটি রাজনৈতিক দল, তারা পিচ খুঁড়ে ফেলেছিল পাকিস্তানের সাথে যাতে সিরিজটা না হয়। একই ধরনের হুমকি কিন্তু এবার মুস্তাফিজের ব্যাপারে দেওয়া হয়েছে, শিবসেনা থেকেও এসেছে। এবং সবচেয়ে বড় যেটা লেগেছে যে বাংলাদেশের আইকন তো মুস্তাফিজুর রহমান নিঃসন্দেহে, বাট ওয়ার্ল্ড আইকন যদি বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় নামগুলোর একজন শাহরুখ খান, তাকে দেশদ্রোহী থেকে শুরু করে নানা ধরনের ট্যাগ দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে আপনি যদি বিজেপির একজন নেতার বক্তব্য দেখেন, তিনি কথায় কথায় ট্রেইটর, গাদ্দার, বেশ কয়েকটা ভাষায় তিনি শাহরুখ খানকে। আমার মনে হয় এই আলোচনাটা মানে উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, মানে আমি এটা দেখতে জানা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ থেকেও ঠিক একই রকম পদক্ষেপ নেওয়া হবে। টিট ফর ট্যাটে আসলে স্পোর্টসে গেলে এটা আলটিমেটলি ক্রিকেটার স্পোর্টসের জন্য লস। আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, তার আসলে এই নিউজটা ব্রেক করেছে এএনআই, এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, ভারতীয় সংবাদ সংস্থা। তারা ওখানে আমিনুল ইসলাম বুলবুলের একটা ইন্টারভিউ করেছে, কোট করেছে। সেখানে আমিনুল ইসলাম বুলবুল বলেছে, আমরা এটাকে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই দেখতে চাই,
রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে চায় না, এবং আমরা আসলে এখন যেহেতু এটা ওয়েট এবং সি, মানে আমরা অবজার্ভ করছি পুরো সিচুয়েশনটা, বোঝার চেষ্টা করছি অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং। কারণ এটা আসলে অনেকের কাছে, যেমন এখন অনেকগুলো প্রশ্ন আছে, 9,20,00,000 রুপি, এটা কিন্তু অলরেডি আইপিএল কলকাতার কাছ থেকে এই পার্টসটা কেটে নিয়েছে, তার মানে ওটাকে আবার ডিসবার্স করতে হবে আবারও, না হলে তারা নতুন প্লেয়ার কিনতে হবে না। এত শর্ট নোটিসে আসলে কাকে নেবে তারা বলা হচ্ছে যে এখন লোকাল প্লেয়ারদের হয়তো নিতে হবে, কিন্তু সেক্ষেত্রে কলকাতার টিমটা ইমব্যালেন্স হয়ে যায়, পেস বোলিং অ্যাটাক পাথিদানের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তারা একজন পেসারের উপর, ফরেনার, সব কিছু মিলে এই সমস্ত ক্রিকেটের ব্যাপার আছে। বাট লেটস গো ব্যাক টু আমাদের ওয়ার্ল্ড কাপ টিম। মুস্তাফিজ যাচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে, সেটা ইন্ডিয়া শ্রীলঙ্কা মিলিয়ে হচ্ছে, অনলি ফর পাকিস্তান হাইব্রিড মডেলে যেতে হচ্ছে। বাংলাদেশ হাইব্রিড মডেলে যাবে কিনা সেই আলোচনা আমি শিওর সামনের দিনগুলোতে আরো বাড়বে, বাট এই আলোচনাটা আরো বাড়বে, এবং এই আলোচনা হওয়াটাই ক্ষতিকর, এটা খুবই দূষিত আলোচনা এটা স্পোর্টসে। এনিওয়ে, সো আমরা যদি দেখি মুস্তাফিজের সঙ্গে আসলে পেস বোলিংয়ে আর সঙ্গী হবেন কারা, আমরা এবার একটু ক্রিকেটিভ আলোচনায় ফেরত যাই, কি বলেন সবাই? মুস্তাফিজের সাথে মানে এটা তো অটো চয়েস আসলে, তাসকিন, তানজিম হাসান সাকিব উইথ হিজ ব্যাটিং ট্যালেন্টস। এগেইন আরেকটা তানজিম সাকিব, আরেকটা ক্যারেক্টার কিন্তু যাকে নিয়ে প্রচুর পলিটিসাইজ করা হয়েছে, ভারতের খুব অজনপ্রিয়। হ্যাঁ, তবে তানজিম সাকিব অনেকটাই আমার মনে হয় তার ইমেজকে ট্র্যাক ব্যাক করেছেন ক্রিকেট দিয়েই, ওইভাবে আসলে তাকে নিয়ে আসলে ওই যে মানে একটা থাকে না একটা অ্যাপিয়ারেন্স, তানজিম সাকিব লেটস সে তিনি হচ্ছে দাড়ি রেখে খেলছেন, এটা অনেকে পছন্দ করে, অনেকেই আছেন, অনেকেই আছে। ইন্ডিয়ায় একবার যেটা হয়েছিল, মঈন আলী যখন ক্রিকেট খেলছিলেন, খুব সম্ভবত আইপিএল এর একটা ম্যাচ, তখন মনে হয় ভারতের, আচ্ছা আমাদেরই একজন সাহিত্যিক তসলিমা নাসরিন, তিনি একটা পোস্ট করেছিলেন মঈন আলী এদেরকে নিয়ে, আমার এখনো মনে আছে। ওইটা লেটস নট ব্রিং ইট হিয়ার। ওকে, সো আমরা যদি ধরে নিই যে তানজিম সাকিব, মুস্তাফিজ, তাসকিন, এই তিনজন সঙ্গে যদি ফোর্থ পেসার বাংলাদেশ নেবে কিনা শরীফুল, এই আলোচনাটা আছে। আর সাইফুদ্দিন হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ঢুকবেন কিনা, আইদার শরীফুল বা সাইফুদ্দিন, এই দুজনের একজন আমার মনে হয় যে দলে ঢুকবে, কিন্তু মূল আলোচনাটা নাজমুল হোসেন শান্তকে। নাজমুল হোসেন শান্ত, আচ্ছা নাজমুল হোসেন শান্ত এমন একজন ক্যারেক্টার বাংলাদেশের ক্রিকেটে, আমার কাছে মনে হচ্ছে তিনি যেই লেভেলে থাকার কথা, তাকে কিছুটা হলেও, এটা কি বলবো শব্দটা, বঞ্চিত ডিমিন করা হয়, তার থেকে সরে আসার একটা চেষ্টা ছিল বাংলাদেশের ক্রিকেটে। এখন ধরুন শান্তকে নিয়ে আলোচনাটা কেন হচ্ছে, তিনি কিন্তু টি-20 দলে মাঝখানে ছিলেন না, ক্যাপ্টেন্সি চলে যায় বা তিনি ছেড়ে দেন হোয়াট এভার, কিন্তু বিপিএল এর প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পর আসলে একটু টনক নড়ে সবার নড়েচড়ে বসে, এবং তিনি আসলে টানা পারফর্ম করছেন, এবং সবচেয়ে বড় কথা 3 নম্বর পজিশনে, যে পজিশনটা নিয়ে বাংলাদেশের টপ অর্ডার আসলে বেশ একটা ভেজাল আছে। ভেজালটা কি, সবাই ওপেনার, সাইফ, লিটন, দুইটা জিনিস সবাই ওপেনার, সবাই লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান, সবাই লোয়ার, মাঝামাঝি কিছু নাই। সো সাইফ, লিটন, তানজিদ তামিম এবং হচ্ছে ইমন, পারভেজ ইমন, সমস্যা যেটা চারটা ওপেনার, এবং এই চারজনকে চিন্তা করা হচ্ছে 1 2 3 4 পজিশন। বাংলাদেশের মতো দল দেখবেন যেদিন ভালো খেলবে সেদিন কিন্তু বাংলাদেশ 160-70 স্কোরেই জিতবে। বাংলাদেশ এমন না যে 220-30 করে ওইটা জিতবে বা ওইটা চেস করবে, এটা খুব রেয়ার বাংলাদেশের। সো বাংলাদেশকে একটা স্টেডি মিডল অর্ডার দরকার বাংলাদেশের মতো দলের, যেখানে হচ্ছে আপনি কিপ দ্য স্কোরবোর্ড টিকিং টাইপের মিডল অর্ডার, যারা হচ্ছে 6 থেকে 14 এই ওভারগুলোতে রান তুলে আনবে, সিঙ্গেলস নিয়ে, ডাবলস নিয়ে, 4 মেরে। সেইটা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্ট এবার একটা কাজ করেছে। কি কাজ করেছে? ওপেনার পারভেজ ইমনকে তারা 4 নম্বর ব্যাটসম্যান বানিয়েছে, এবং সেখানে পারভেজ ইমন নিয়ে বেশ সমস্যা আছে, কিন্তু সেখানে সে সাকসেসফুল রান করছে। কিন্তু আরেকটা যেটা বিপদ করেছে, আমাদের আরেকজন ওপেনার ছিলেন যিনি খুবই সাকসেসফুল হলেন, সাইফ হাসান, ক্যারিয়ারের রিজেনারেট হলো, তাকে হঠাৎ করে আমরা দেখলাম রিজেনারেট আবার কবে তাকে 3 নাম্বার 4 এ 5 এ খেলানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে এগুলো খুব কঠিন বলা। সো ওপেনিং এ ধরে নিচ্ছে তানজিদ তামিম ইজ কনফার্ম, তার সঙ্গী হতে পারেন লিটন, তার সঙ্গী হতে পারেন সাইফ, ইমনকে প্রবাবলি 4 খেলানো হবে। যদি শান্ত দলে ঢোকেন এবং তিনিও থাকেন তাহলে শান্তর পজিশন হবে 3, তখন আবার লিটন কুমার দাস কোন পজিশনে খেলবেন? সো লট অফ কোশ্চেন্স। তৌহিদ হৃদয়কে 5 খেলানোর চেষ্টা করা হচ্ছে। আপনি যে প্রশ্নটা মাত্রই করলেন, মিডল অর্ডারটা ঠিক করার জন্য তৌহিদ হৃদয়কে একটা প্রপল মিডল অর্ডার ব্যাটসম্যান মনে করা হচ্ছে। নিজেই ঠিক নাই মিডল অর্ডার কি, এক্স্যাক্টলি, তিনি প্রায় হৃদয় ভেঙে চলেছেন আমাদের। এর পরের পজিশনগুলোতে আসলে সোহান, জাকের তারা থাকবেন কিনা সেই আলোচনা যেরকম আছে, শামীম পাটোয়ারি থাকছেন এরকম একটা আলোচনা আছে, কিন্তু একই সাথে খুব ভালো টিম ম্যান আমার কাছে মনে হয়েছে, মানে ফিল্ডার হিসেবে দুর্দান্ত না, এবং ক্যাপ্টেন লিটন তার পক্ষে যেভাবে স্টান্ট নিয়েছেন, ওভার বোলিং করে দিতে পারেন। আবার লিটন কিন্তু সেম পারসন যে হচ্ছে শামীমকে ওপেন প্রেস কনফারেন্সে বেশ সমালোচনা করেছিলেন রিসেন্টলি একটা ম্যাচের পরে। ওকে, ইট হ্যাপেন্স। অলরাইট, সো আমার মনে হয় বাংলাদেশ দলটার এবার যেটা হচ্ছে বিষয়টা, 8ই জানুয়ারি বিশ্বকাপের জন্য দল দেওয়ার শেষ সময় আইসিসির কাছে জমা দেওয়ার, যেটা 7 তারিখে শুরু হতে যাচ্ছে ভারত এবং শ্রীলঙ্কায়। কিন্তু এবারে যেটা মজাটা হচ্ছে যে 8 তারিখে আপনি দল দেবেন ঠিকই, কিন্তু 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাস জুড়ে আপনি আনলিমিটেড চেঞ্জেস আনতে পারবেন এই দলটাকে। 15 জনের স্কোয়াডে হঠাৎ মনে হলো না এই 5 জনকে আমি এই 5 জনকে নিব, সেটা আপনি করতে পারবেন। বিসিবি অন্য সময় অনেকেই দল কিন্তু দিয়ে দিয়েছে, বিসিবি যেটা করছে তারা এই দলটা গোপনে
পাঠাচ্ছে এনভেলপে করে আইসিসির কাছে, আমাদেরকে জানাচ্ছে না পাবলিকের জন্য, এটা জানাবে 31 তারিখের পরে আফটার দ্য ফাইনাল সিলেকশন। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার নিজের দলের উপরই ভরসা না থাকার কারণে বা নিজের আমার মনে হয় তারা আইপিএলটা দেখছে 23 তারিখ পর্যন্ত, আইপিএল চলবে, সরি বিপিএল, সরি মাই ব্যাড, বিপিএল দেখছে। এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা স্ট্র্যাটেজি হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এমন কিছু সিক্রেট ওয়েপন বা প্লেয়ার আছে যাদেরকে দেখে প্রতিপক্ষ ভয় পেয়ে যেতে পারে, বিশেষ করে ইতালির মতো প্রতিপক্ষ নিশ্চিতভাবেই। কিন্তু আসলে দিন শেষে কিন্তু বাংলাদেশ টিমটা কি রায়হান, সবচেয়ে সিলেক্ট করা সবচেয়ে সহজ, একটা বা দুইজন নাম খালি চেঞ্জ হয়, তাই না? শো একদম শেষের দিকে শেষ করে দিচ্ছি, একদম লাস্টে একটা ওই কথাই তো বলবেন আবার যে ইতালির কাছে হারবে বাংলাদেশ, এটা তো আপনি 3বার বলছেন। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু বার্তা দিয়ে রেখেছে, তিনি কথা বলবেন, এবং তিনি কথা বললে কিন্তু হ্যাঁ মাহমুদুল্লাহ রিয়াদ ক্যান হি কাম ব্যাক, ভালোই তো খেললো এই ম্যাচে, তাকেও কি নেওয়া দরকার? এবং মানে মিডল অর্ডার কিন্তু আমাদের তার সহধর্মিণীও কিন্তু বলেছেন অতটাও বুড়ো হয়নি, মন্তব্য তিনি করেছেন ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে। রাইট, সো মির ভার্সেস মিরের আমরা মনে হয় যে বাংলাদেশ টিম নিয়ে আমরা আরেকটু যদি দলটা পাওয়া যায় সামনে, তখন হয়তো আমরা সেটা নিয়ে আরো প্রপার অ্যানালাইসিসটা করতে পারি। এবং আজকে আসলে আমরা কি বলবো, মুস্তাফিজের মনের ভিতরে কি চলছে জানি না, আমার মনে হয় তার ফোকাসটা এখন মুস্তাফিজে আমার মনে হয় না কিছু যায় আসে, হি ডাজন্ট কেয়ার না, আজকে বলেছে যে না দিলে কিছু করার নেই, মানে ধর তোর মতো তুই যেরকম অনেক উল্টাপাল্টা কথা বলিস দর্শকরা, মানে তারপরে তোর কিছু যায় আসে না, রাইট? তুই বাংলাদেশকে প্রতিবার তুই মানে এমন কথা, ইতালির কাছে হারবে, এটা কি ধরনের কথা? পৃথিবীতে এমন টিম আছে যারা হচ্ছে লুকায়া টিম দেয়, পাবেন না। ধন্যবাদ।